হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নবম-আলামিন সিকদার। শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞানের আরো একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খতিয়ান। খতিয়ানের মূলত দুইটা পদ্ধতিতে আমরা খতিয়ান করতে পারি। পদ্ধতি নাম্বার 1, চলমান জের ছকের মাধ্যমে খতিয়ান নির্ণয় করা যায়। নাম্বার 2, টি ছকের মাধ্যমে খতিয়ান নির্ণয় করা যায়। আজকে আমরা চলমান জের ছকের মাধ্যমে কিভাবে খতিয়ান নির্ণয় করব সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসটা থাকবে। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ক্লাসটা আজকে আমাদের সাথে থাকবে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা চলমান জের ছক প্রক্রিয়ায় কিভাবে খতিয়ান নির্ণয় করতে হয় সেই বিষয়টাই দেখব। তো চলো দেখি, আমাদের এখানে কিছু লেনদেন আমি এখানে দিয়ে রেখেছি। লেনদেনগুলো কি একটু দেখে নেই। 2023 জানুয়ারি মাসের 1 তারিখ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করা হলো। তোমরা জানো যে সাধারণত খতিয়ান করতে গেলে আমার অবশ্যই জাবেদা জানতে হবে। জাবেদা ছাড়া কোনোভাবেই আমার খতিয়ান করা সম্ভব নয়। সুতরাং আমি জাবেদার একটা ক্লাস দিয়ে রেখেছি। যারা এখনো আমার জাবেদার ক্লাসটি দেখোনি, জাবেদার ক্লাসটি দেখে নাও, তাহলে তোমাদের জন্য খতিয়ান করা একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি এখানে আমাদের খতিয়ানের যে লেনদেনগুলো দেওয়া আছে, এই লেনদেন ধারায় আজকে আমরা খতিয়ানটা করব। প্রথম এন্ট্রিটা দেওয়া আছে, ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করা হলো 20,000 টাকা। এটা জাবেদারে কি হবে? আমি তোমাদের একটা কথা বলছিলাম, যদি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে অথবা ব্যবসা আরম্ভ করে অথবা ব্যবসা শুরু করে তাহলেই মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে আমি যদি ব্যবসায়ে মূলধন আনি তাহলে কিন্তু আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বেড়ে গেছে, আরেকদিকে নগদ টাকার পরিমাণও বেড়ে গেছে। সুতরাং নগদান হিসাব হবে ডেবিট আর মূলধন হিসাব হবে ক্রেডিট। আচ্ছা, এখন আসো পরের যে এন্ট্রিটা আছে, কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। আমি কর্মচারীদের বেতন নগদ টাকার মাধ্যমে পরিশোধ করে দিয়েছি। সুতরাং আমার ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ কমে গেছে, তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট আর বেতন হচ্ছে একটা খরচ, এই জন্য বেতন হবে ডেবিট। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, পরের যে লেনদেনটা দেওয়া আছে, ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। এইটার জাবেদা কি হবে? ব্যাংক থেকে আমি নগদ টাকা উত্তোলন করেছি, সুতরাং আমার নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। আরেকদিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছি, ব্যাংকের কিন্তু টাকা কমে যাবে, সুতরাং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আচ্ছা, 4 নম্বর যে লেনদেনটা বলছে, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। এখানে ক্রয় সবসময় সাধারণত ডেবিট হয়, কিন্তু কি ক্রয় করেছে সেইটা যদি উল্লেখ করা থাকে তাহলে কিন্তু আর ক্রয় হিসাব ডেবিট ধরার দরকার নেই। আমরা কি হিসাব ধরবো? এখানে ধরবো হচ্ছে আসবাবপত্র হিসাব। তাহলে ক্রয় ডেবিট হওয়ার কথা ছিল, সেখানে আসবাবপত্র উল্লেখ করা থাকার কারণে এখানে আসবাবপত্র হিসাব হবে ডেবিট আর নগদ টাকা দিয়ে আমি আসবাবপত্র কিনেছি, যার কারণে নগদান হিসাব হবে ক্রেডিট। এখন আসো, এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে হচ্ছে এখানে নগদান হিসাব আছে প্রত্যেকটা লেনদেনে। যদি তোমার কাছে বলে যে ক্রয় হিসাব প্রস্তুত করো অথবা বিক্রয় হিসাব প্রস্তুত করো, যে হিসাবই চাক না কেন তোমাকে ওই লেনদেন হতে ওই হিসাবটাই করতে হবে। কিন্তু আমরা এখান থেকে আজকে বোঝানোর জন্য এখান থেকে আমরা আজকে যে কোনো একটা হিসাব করব। আমরা আজকে এটা দিয়ে নগদান হিসাব করে দেখাচ্ছি কিভাবে নগদান হিসাব করতে হয়। চলমান জের ছক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আজকে নগদান হিসাব করব। আচ্ছা, এই নগদান হিসাব কিভাবে করতে হয়? আমরা যখন এখানে নগদান হিসাব করব, খতিয়ান করব, নগদানের খতিয়ান করব, তখন এই ভিতরে বিবরণের ভিতরে নগদান হিসাব লেখা যাবে না। নগদের সাথে যে এন্ট্রিগুলা থাকবে ওই এন্ট্রিগুলাই আমাকে লিখতে হবে। যদি আমি ক্রয় হিসাব করতাম, এইখানে যদি বলতাম যে ক্রয় হিসাবের খতিয়ান করো, প্রস্তুত করো, তাহলে ক্রয় হিসাব লিখলে ভিতরে ক্রয় হিসাব লেখা যাবে না বিবরণের ভিতরে।
যদি বলে ব্যাংক হিসাব প্রস্তুত করো, তাহলে এখানে যদি আমি ব্যাংক হিসাব লিখি তাহলে বিবরণের ঘরে ব্যাংক হিসাব লেখা যাবে না, ব্যাংকের সাথে যে এন্ট্রি গুলা থাকবে ওইগুলা লিখতে হবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নগদান হিসাব। তাহলে বিবরণের ঘরে নগদান হিসাব লেখা যাবে না। তাহলে কি লিখবো আমরা? হ্যাঁ, নগদের সাথে যে এন্ট্রিটা থাকবে ওই এন্ট্রিটা লিখবো। নগদের সাথে যে এন্ট্রি আছে ওই এন্ট্রিগুলো লিখে দেব। তাহলে আমাদের প্রথম তারিখ কি যাবে? 2023 ইং তারিখে জানুয়ারি মাসের 1 তারিখ কি ছিল? 1 তারিখে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করা হলো। আমরা এখানে জাবেদা করে রেখেছি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমার তো নগদান হিসাব করতেছি, আমরা লিখবো কি? মূলধন হিসাব। এখানে লিখবো মূলধন হিসাব। হিসাব লিখে টাকা কোথায় দেব? ডেবিটের টাকা আছে, ক্রেডিটের টাকা আছে। হ্যাঁ, আমরা যে হিসাবটা করতেছি এইটা যদি ডেবিট হয় তাহলে ডেবিটের ঘরে টাকা, আর নগদান হিসাব যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিটের ঘরে টাকা বসবে। যেহেতু প্রথম লেনদেনে আমার নগদান হিসাব ডেবিট ছিল, তাই আমি এই 20,000 টাকা ডেবিটের ঘরে বসিয়ে দিচ্ছি। 20,000 টাকা। চলমান জের ছক প্রক্রিয়ায় যখন আমি হিসাবগুলো করব তখন এই মূলধনের টাকা আমি ডেবিটে দিয়েছি, এই টাকাটা আবার কি করব? আমি জেরের ঘরে 20,000 টাকা দিয়ে দেব, জমা করে দিলাম। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে পরেরটা, কর্মচারীদের বেতন পরিশোধ। এটা জাবেদাও আমরা করেছি, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইখানে কিন্তু নগদান হিসাব ক্রেডিট, আমার টাকা কিন্তু কোথায় যাবে? ক্রেডিট পাশে যাবে। তবে এন্ট্রি লিখবো কি? হ্যাঁ, বেতন হিসাব। বেতন হিসাব লেখে টাকা দেব কোথায়? ওই যে নগদান হিসাব ক্রেডিট আসছিল, এই জন্য আমি ক্রেডিট পাশে টাকাটা দিয়ে দেব হচ্ছে 5,000 টাকা। এখন বিষয় হলো আমি এই জেরের ঘরে টাকাটা কিভাবে বসাবো? আমি আগের যে এন্ট্রিতে ছিল 20,000 টাকা ডেবিটে ছিল, তাই ডেবিটে 20,000 লিখে দিয়েছি। এখন ক্রেডিটে 5,000, আমি কি ক্রেডিটে লিখবো? না, এখন কিন্তু ক্রেডিটে লিখবো না। আমার টাকাটা কিন্তু এটা নেই। এখন এই ডেবিট পাশে যে 20,000 টাকা, এইখান থেকে আমার ক্রেডিট হয়ে গেছে কত? 5,000। তাহলে ডেবিটের টাকা 20,000 থেকে যদি ক্রেডিটের টাকা আমি 5,000 বিয়োগ করে দেই, আমার কিন্তু আরো ডেবিট পাশে 15,000 টাকা থাকবে। এটাই হচ্ছে আমার 2 নাম্বার লেনদেন, এভাবে টাকা বসাতে হবে। আচ্ছা, আসুন আমরা 3 নাম্বারেরটা দেখি। ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা। এখানে জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব ব্যাংক হিসাব, কারণ নগদ তো লেখা যাবে না। ব্যাংক হিসাব লিখে টাকা দেব কোথায়? হ্যাঁ, এইখান থেকে দেখতেছি আমরা নগদান হিসাব ডেবিট আছে, তাহলে ডেবিট পাশে অবশ্যই টাকা যাবে। কত টাকা? এই 15,000 টাকা। এই 15,000 টাকা আমি ডেবিটে দিয়ে দিলাম। এখন আমার ডেবিটে টাকা আছে কত? 15,000। আরো যদি ডেবিটেই 15,000 আসে তাহলে কিন্তু আমার ডেবিটে মোট টাকার পরিমাণ দাঁড়াবে 30,000 টাকা। 15,000 15,000 দুটা মিলে আমার 30,000 টাকা হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বার যে লেনদেনটা দেওয়া ছিল আসবাবপত্র ক্রয়, এখানে জাবেদাটা কি ছিল? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ যেহেতু ক্রেডিট, তাহলে আমি এখানে কি লিখব? 4 তারিখ দিয়ে আসবাবপত্র হিসাব দেব। আসবাবপত্র হিসাব লিখে টাকা দেব কত? 10,000। কোথায় দেব? হ্যাঁ, এই তো নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে ক্রেডিট পাশে 10,000 টাকা দিয়ে দেব। আচ্ছা, এখন বিষয় হইল আমার ডেবিটে টাকা আছে 30,000। আচ্ছা, এই পাশে আমার যখন নতুন একটা এন্ট্রি আসছে 10,000 টাকা ক্রেডিট হয়েছে, তখন এই ডেবিটের টাকা থেকে যদি আমি এই 10,000 টাকা ক্রেডিটের টাকা বাদ দিয়েও দেই, তাহলে কিন্তু আমার ডেবিটে আরো 20,000 টাকা থেকে যায়। এই 20,000 টাকাই হচ্ছে আমার উদ্বৃত্তের পরিমাণ। এটা জের অথবা উদ্বৃত্ত বলা যায়। তাহলে নগদান হিসাব 20,000 টাকা, ডেবিট উদ্বৃত্ত আমরা কিন্তু পেয়ে গেলাম। তবে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যদি এখানে ডেবিট পাশে 30,000 আছে, ক্রেডিটে যদি এই নতুন এন্ট্রিতে আইসা এখানে যদি 40,000 টাকা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো? তাহলে কিন্তু আমার ডেবিটের 30,000 থেকে ক্রেডিটের 40,000 যদি থাকতো, তাহলে ক্রেডিট পাশে তো অবশ্যই 10,000 টাকা বেশি। তাহলে সেই ক্ষেত্রে এই ডেবিটের ঘরে আমি টাকাটা লিখতাম না। কোথায় লিখতাম?
অবশ্যই এই ক্রেডিটের ঘরে আরো 10,000 টাকা যে বেশি ছিল ক্রেডিট পাশে, এই টাকাটা আমি ক্রেডিটে দিয়ে দিয়েছি। কিন্তু আমার এখানে টাকা কম থাকার কারণে আমি এই টাকাটা ডেবিটেই রেখে দিয়েছি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাস থেকে চলমান জের ছক আর তোমাদের ভুল হবে না আশা করতেছি। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা, কমেন্ট করে জানিয়ে দাও ক্লাসটা তোমার কেমন লেগেছে। আর হ্যাঁ, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।